হাই অ্যানিমে ফ্যান এবং আমাদের চ্যানেলে স্বাগতম। অবশেষে গাজিয়া কুডা অ্যানিমের চতুর্থ পর্ব চলে এসেছে, যা সত্যি খুব দারুণ হতে চলেছে। আর এর নতুন পর্বগুলো যত আসছে, এর গল্প ততই আরও দারুণ হয়ে উঠছে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই পর্বটিও আপনার খুব ভালো লাগবে। তাই ভিডিওটিতে লাইকও করে দেবেন। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখি যে অ্যাঞ্জেল সবাইকে নিয়ে গাইন্সদের হেডকোয়ার্টারে চলে এসেছে এবং সে রিউডোকে বলছে, ভাইয়া, এটা আমাদের হেডকোয়ার্টার এবং গাইন্স দলে তোমাকে অনেক অনেক স্বাগতম। অবশ্য রিউডোরও তাদের হেডকোয়ার্টার খুব ভালো লাগছে, তার মুখ দেখে তো তাই মনে হচ্ছিল। এরপর অ্যাঞ্জেল রিউডোকে ভিতরে নিয়ে যায় এবং সেখানে তাকে সবার প্রথমে সেমিউর সাথে পরিচয় করিয়ে দেয়। সে এখানে একজন রিসেপশনিস্ট এবং এখানে আসা সকল নতুন সদস্যকে সে দেখে রাখে। আর তার গগলসগুলোই তার ভাইটাল ইনফরমেশন, মানে তার গগলসগুলো তার কাইনেটিক ভিশনকে আরও অনেক বেশি বুস্ট করে দেয়। অর্থাৎ সে তার গগলস দিয়ে কাউকে দেখলেই তার দূরত্ব বা তার সম্পর্কে যা কিছু জানতে পারে তা সে জেনে যায়, বা তার ক্ষমতাগুলোও দেখতে পারে। যাই হোক, সেমিও রিউডোর সাথে হ্যালো করে এবং বলে, অ্যাঞ্জেল আমাকে আগেই তোমার সম্পর্কে সব কিছু বলে দিয়েছে, কিন্তু তাও আমি নিজে একবার তোমাকে দেখে নিতে চাই। এরপর সে তার গগলসের অ্যানিমাকে অ্যাক্টিভেট করে রিউডোর দিকে তাকায়, কিন্তু রিউডোকে দেখার পর সে একদম অবাক হয়ে যায়, যেন সে কিছু খুব অদ্ভুত জিনিস দেখেছে। তখন অ্যাঞ্জেল তাকে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে, তুমি কি দেখলে? সেমিও তাকে বলে, আরে কিছু না, আমি শুধু বলছিলাম যে এই ছেলেটি এমনিতেই বেশ অ্যাথলেটিক, তাই তাকে বেশি ট্রেনিং দেওয়ার প্রয়োজন পড়বে না। আর তার সাথে তার ভাইটাল ইনফরমেশনের সম্পর্ক খুব ভালো, যা আরও ভালো ব্যাপার। তবে সে শুধু নিজের ক্ষমতাকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই তাকে নিজের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এটা শুনে অ্যাঞ্জেল বলে, শুধু এটুকুই? তখন সেমিও বলে, হ্যাঁ, শুধু এটুকুই। কিন্তু তাও তাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছিল যেন সে কিছু লুকাচ্ছে। যাই হোক, এরপর অ্যাঞ্জেল বলে, ঠিক আছে, এবার সে রিউডোকে তাদের বসের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় তার নজর সেমিউর উপর পড়ে এবং তাকে দেখে। অ্যাঞ্জেলেরও কোথাও না কোথাও এমন মনে হয় যে হয়তো সে রিউডো সম্পর্কে কিছু লুকাচ্ছে। এরপর তারা বসের ঘরের দিকে যাচ্ছিল এবং অ্যাঞ্জেল তাকে বলে যে এখানে প্রায় ৩০০রও বেশি গাইন্স আছে যারা এখানে কাজ করে, আর তাদের সবার আলাদা আলাদা অ্যাবিলিটি এবং ক্ষমতা আছে, আর তাদের সবার এখানে আলাদা আলাদা ভূমিকা আছে। আর এটা খুব কম হয় যে সব গাইন্স একসাথে এখানে উপস্থিত থাকে, কারণ তারা সবাই আলাদা আলাদা জায়গায় মিশনে ব্যস্ত থাকে। কিন্তু যে সব লোক এখন এখানে উপস্থিত থাকবে, আমি তোমাকে তাদের সবার সাথে দেখা করাতেই পারি। এরপর অ্যাঞ্জেল একটি গেট খোলে, কিন্তু সে দেখে যে এখানে অনেক গাইন্স ভরে আছে। আর এটা দেখে সে আবার গেটটা বন্ধ করে দেয় এবং বলে, কোনো ব্যাপার না, আমরা পরে দেখা করে নেব। এরপর তারা সরাসরি বসের ঘরের কাছে চলে আসে এবং রিউডো তো বসের ঘরে যাওয়ার জন্য সোজা দৌড়াতে শুরু করে। কিন্তু তখনই অ্যাঞ্জেল তাকে থামিয়ে দেয় এবং বলে, আগে আমার কথাটা শোনো। আমি জানি যে তুমি শুধু বসকে এটা জিজ্ঞাসা করতে যাচ্ছ যে তুমি আবার উপরের স্তরে কিভাবে যেতে পারো, কিন্তু তুমি এটা সরাসরি তাকে জিজ্ঞাসা করতে পারবে না, কারণ এমনটা হতে পারে যে সে তোমাকে মানা করে দেবে। কারণ এমনিতেও যে ইনফরমেশন হয় সেটা খুব মূল্যবান হয় এবং তার কোনো না কোনো মূল্য চোকাতে হয়। তাই প্রথমে তুমি তাকে বলবে যে তুমি গাইন্সদের গ্রুপে যোগ দিতে তৈরি আছো এবং এরপর আস্তে আস্তে তার কাছ থেকে এই সব ইনফরমেশন বার করে নেবে। আর হ্যাঁ, কখনোই বসকে তার ভাইটাল ইনফরমেশন সম্পর্কে জিজ্ঞাসা করবে না, কারণ এটা আমাদের সব লোকও জানে না। এরপর তারা বসের ঘরে আসে, কিন্তু তারা দেখে যে বস এখানে উপস্থিত নেই। তখন সেমিও এখানে আসে এবং সে বলে যে হয়তো সে তাদের বলতে ভুলে গিয়েছিল যে বস কিছু দিনের জন্য এখান থেকে বাইরে গেছেন এবং তিনি কিছু দিন পর আসবেন। এটা শুনে রিউডো বলে, কি সত্যি? এটা কি ফালতু কথা। যাই হোক, তখন অ্যাঞ্জেল বলে, এটা তো খুব খারাপ ব্যাপার যে বস এখানে নেই, এবং রিউডোকে বলে, সরি রিউডো, বস এখানে নেই, তাই আমরা এখন তার সাথে দেখা করতে পারবো না। এটা শুনে রিউডো তখন চিৎকার করতে থাকে এবং বলে, হ্যাঁ, এটা তো আমি আগেই শুনেছি। এরপর অ্যাঞ্জেল, রয়ু বলছে, আমরা আর কি বা করতে পারি? আমাদের শুধু বসের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে হবে। তখন রয়ু আসে এবং জুডোকে বলে, তাহলে কেন তুমি আমার সাথে এসে দেখো না আমরা কিভাবে কাজ করি? কারণ তুমি যতক্ষণ না বস ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত তো আনুষ্ঠানিকভাবে একজন ক্লিনার হতে পারছো না। তাহলে কেন তুমি ততক্ষণ আমার সাথে থেকে আমাকে প্রশিক্ষণ দিচ্ছ না? এর মাধ্যমে আমাদের দুজনের একে অপরকে জানার সুযোগও হবে। এই কথা শুনে জুডোর কথা বন্ধ হয়ে যায়। এরপর সিমিও তাদের মিশন সম্পর্কে বলতে শুরু করে। সে বলে,
একটি শহরের কাছে একটি পলিউটেড জোন আছে, যেখানে কিছু ছোট আবর্জনার মতো প্রাণী শহরের বাইরে থাকা বেড়াগুলো ভাঙার চেষ্টা করছে যাতে তারা শহরে হামলা করতে পারে। তাই তাদের সেখানে গিয়ে সেই আবর্জনা প্রাণীগুলোকে মেরে ফেলতে হবে। এরপর জুডো জিজ্ঞেস করে, এই পলিউটেড জোন কি? সিমিও তাকে বোঝায় যে এখানকার পুরো ভূমি দুটি অঞ্চলে বিভক্ত। একটি হলো সেফ জোন এবং অন্যটি হলো পলিউটেড জোন। সেফ জোন হলো যেখানে সবাই বসবাস করে এবং পলিউটেড জোন হলো যেখানে এই আবর্জনার মতো প্রাণীগুলো থাকে। আর জুডো যেখানে পড়েছিল সেই জায়গাটিকে তারা নো ম্যানস ল্যান্ড বলে জানে। নো ম্যানস ল্যান্ড মানে হলো সেই জায়গায় কোনো মানুষ যাতায়াত করে না এবং যে সেখানে যায় সে আর জীবিত ফিরে আসে না। সে জুডোকে বলে যে সে অনেক ভাগ্যবান ছিল যে অ্যাঞ্জেল সেখানে ছিল, যে তাকে বাঁচিয়েছিল, না হলে সে অনেক আগেই মারা যেত। কিন্তু তখনই সিমিও অ্যাঞ্জেলের কাছে জানতে চায়, সব কিছু তো ঠিক আছে, কিন্তু তুমি সেখানে কি করছিলে? অ্যাঞ্জেল জবাবে বলে যে সে শুধু তার পাগুলোকে প্রসারিত করছিল। এরপর সিমিও তাদের গ্যাসের মুখোশ দেয়, কারণ কোনো পলিউটেড জোনে থাকার কারণে মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে খুব অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নো ম্যানস ল্যান্ডে কোনো মানুষ মুখোশ ছাড়া শুধু 15 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর জুডো তাদের সাথে মিশনে চলে যায়। রয়ু তাকে বলে যে এই কাজটি অনেক সহজ হবে, তাই তাকে সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এই জায়গাটি দেখে জুডো ভাবতে শুরু করে যে যখন সে উপরে মহাকাশে ছিল তখন সে কখনো ভাবতেও পারেনি যে এখানে নিচে এই পিটে কোনো মানুষ বসবাস করে, কিন্তু এখানে তো পুরো একটি শহরই আছে। এরপর জুডো রয়ুকে জিজ্ঞেস করে, এই সব মানুষ কারা? রয়ু তাকে বলে যে এই সবাইও ক্লিনার, কিন্তু তারা সাপোর্ট টিমে আছে। এর মানে হলো তাদের আমাদের মতো কোনো ক্ষমতা নেই, কিন্তু তারপরও তারা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপর একটি ছেলে জুডোর কাছে এসে তার সাথে হাত মেলায় এবং তার হাত ধরে প্রায় পিষে দেয়। এই ছেলেটির নাম ক্রিস। রয়ু জানায় যে এই ছেলেটির মুষ্টি এতই শক্তিশালী যে সে তার এক ঘুষিতেই একটি আবর্জনা প্রাণীকে মেরে ফেলতে পারে। জুডো জিজ্ঞেস করে, কিন্তু তারা তো মাত্র 3 জন, তারা এতগুলো আবর্জনার মতো প্রাণীকে কিভাবে হারাবে? তুমি তো বলেছিলে যে এই মিশন অনেক সহজ হবে। এই কথা শুনে রয়ু বলে যে চিন্তা করার কোনো দরকার নেই, এই ধরনের দানবগুলো সাধারণত অনেক ধীর এবং দুর্বল হয়। এরপর সেই দানবগুলো বেড়া ভাঙার চেষ্টা করতে থাকে। তখন রয়ু বলে, দেখেছ তো এরা কতটা দুর্বল, এরা বেড়াগুলো ভাঙতে পারবে না। এদের দেখে জুডো বলে যে এরা তো অনেক ভয়ঙ্কর লাগছে এবং এখন তাদের কিছু একটা করতে হবে। এই কথা শুনে রয়ু বলে যে তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক আছে। এরপর জুডো তাকে বলে, তুমি এত শান্ত কিভাবে? রয়ু বলে, যদি তোমাকে এখানে গ্রাউন্ডে টিকে থাকতে হয় তাহলে সবার আগে তোমাকে নিজেকে শান্ত রাখতে হবে। তখন জুডো মনে মনে ভাবে যে সেই সময় অ্যাঞ্জেলও সেই সব প্রাণীর সাথে লড়ছিল এবং সে জুডোকে বলে, তাহলে চলো জুডো, তুমি এই সব মনোযোগ দিয়ে দেখো, কারণ আজ তুমি অনেক কিছু শিখতে যাচ্ছ। এরপর সে তার পকেট থেকে একটি ছোট কাঁচি বের করে, যেটা হলো তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট। তখনই ক্রিস একটি জোরে ঘুষি মেরে তার খোলস ভেঙে দেয় এবং সেই দানবটিকে ধরে সোজা রয়ুর দিকে ছুঁড়ে মারে। রয়ু তার কাঁচি দিয়ে সেটিকে কেটে ফেলে এবং মেরে ফেলে। এরপর রয়ু সেই বড় আবর্জনার মতো প্রাণীর সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু আমরা দেখি যে একটি ছোট দানব তখনও জীবিত আছে এবং সে উঠে সোজা একজন সাপোর্টারের উপর হামলা করে। কিন্তু তখনই জুডো মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এবং একটি লাঠি দিয়ে সেই প্রাণীটিকে আটকে দেয়। কিন্তু তখনই সেই লাঠিটি নিজে থেকেই রূপান্তরিত হয়ে একটি স্পিয়ারের মতো কিছুতে পরিণত হয়ে যায়। এটা দেখে জুডো অনেক অবাক হয়ে যায় এবং সে নিজেও বুঝতে পারছিল না যে এই সব কিভাবে হলো। যখন সে এই স্পিয়ারটি ভাঙতে যাচ্ছিল তখনই রয়ু এসে এই দানবটিকে মেরে ফেলে এবং জুডোর প্রশংসা করতে থাকে যে সে অনেক ভালো কাজ করেছে, কারণ এই দানবগুলো মানুষের মতোই হয় এবং কোনো ভাইটাল ইনস্ট্রুমেন্ট দিয়ে কেটে ফেললে মারা যায়। কিন্তু এই দানবটি বাকি সবার থেকে কিছুটা আলাদা ছিল, কারণ ভাইটাল ইনস্ট্রুমেন্ট দিয়ে কাটার পরেও এটি মরেনি। এরপর সেই সাপোর্টাররা এই নতুন ধরনের দানবের রিপোর্টিং করার জন্য সেখান থেকে চলে যায় এবং রয়ু সরাসরি এই দানবটির উপর হামলা করতে চলে যায়। এরপর সে একটি বড় লাফ দিয়ে সোজা এর মুখের উপর হামলা করে এবং নিজের কাঁচি দিয়ে এর মাথার চুল কেটে ফেলে। সে দেখতে পায় যে এর মাথার নিচে কিছু একটা চকচক করছে। এরপর এই দানবটি আবার তার সব চুল ফিরিয়ে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে পাগল হয়ে যায় ও মাটিতে ডট এর পড়ছে। রো একটি শক্তিশালী আক্রমণ করে এবং তার নখর ক্ল দিয়ে সরাসরি এর মাথার মধ্যে ঢুকিয়ে দেয় এবং এই উজ্জ্বল জিনিসটিকে ভেঙে দেয়।
আর এই দানবটিও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এরপর রো দেখতে পায় যে সেই দানবের ভিতরে একটি ছোট কোর ছিল, যা এক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য ছিল। এই তথ্যের কারণেই এই জন্তুটি শক্তি পাচ্ছিল। এটি দেখে তারা চিন্তায় পড়ে যায় যে এই গুরুত্বপূর্ণ তথ্যটি এই যান্ত্রিক জন্তুটির মধ্যে কিভাবে এলো এবং এই সব কিছু কীভাবে ঘটল। যাক, এটা আমরা পরে জানতে পারব। কিন্তু এর পরে আমরা সেই লোকটিকে দেখতে পাই যে জিডোকে বিক্রি করতে যাচ্ছিল। সে কোনো একটি জায়গায় বন্দী ছিল এবং তার সামনে একজন লোক বসেছিল যার মুখ ঢাকা ছিল। সে তাকে জিডো সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে এবং তখনই পর্বটি শেষ হয়ে যায়। আপনারা সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এই পর্বটি কেমন লেগেছে।